Hello, dear viewers and learners. Welcome back to my online English class in YouTube Learn English channel. I hope you all are well by the grace of Almighty. And I'm Milan Mondal here in this channel to facilitate your English language learning and academic English learning. As usual, I'm going to take another online English class for the students of ACC level, and I'm going to read a poem from their English first paper textbook. And the poem is from Unit 14 and Lesson 1. Actually, I'm going to start reading the poem and passages from this Unit 14. And the title of the poem is Bengal Face. Actually, this is the English version of the poem Banglar Mukh, written by our famous poet Jivanananda Das. So, dear students, I hope you are familiar with our famous poet Jivanananda Das and his famous poem Bengal's Face or Banglar Mukh. Actually, the poem has been translated by a famous and well-known notable professor of English, and we are going to know the name of that person also. So, good students, I hope you are with your textbook and ready to read the poem with me. And please take your pen and paper beside you so that you can write down the new words and phrases which I am going to tell you. Okay, so let's go to your textbook. Okay, dear students, this is your textbook, and now go to the table of content. Here we are at Unit 14, and from the title of the Unit 14, we can see that we're here going to learn some mythical and literary writings, and here are 4 lessons in this unit, and we are going to read actually the lesson 1, and Bengal's Face is a poem, I have already told you, and this is at page 185. So, dear students, let's go to the page 185, from where we will read the poem. Okay, we are here, Unit 14, Lesson 1, Myth and Literature. Actually, myth বলতে আমরা কি বুঝি? মিথ আসলে কি, এই শব্দটা চলো আমরা একটু ওয়েবসাইট থেকে জেনে আসি। What is myth? দেখো, myth বলতে আমরা বুঝি কি, a traditional story, especially one concerning the early history of a people or explaining a natural or social phenomenon and typically involving supernatural beings or events. আবার একটা যদি আমরা মিনিং বুঝি তাহলে a widely held but false belief or idea. তার মানে মিথ বলতে আমরা বাংলায় প্রধানত বুঝি হচ্ছে পুরাণ কাহিনী, যেগুলো বলছে সর্বোচ্চ বিশ্বাস করা হয়ে থাকে, কিন্তু এগুলো প্রধানত মিথ্যা বিশ্বাস বা ধারণা। আবার মিথ বলতে আমরা বুঝছি ট্রেডিশনাল যে স্টোরিগুলো, সেগুলো পূর্ব থেকে হয়ে আসছে এবং এই স্টোরির মধ্যে প্রধানত সুপারন্যাচুরাল বিংস আর ইভেন্টস গুলো থেকে থাকে, অথবা কখনো কখনো ন্যাচারাল বিষয়ও বা সোশ্যাল যে ফেনোমেনন সেই ঘটনাগুলোকে নির্দেশ করা হয়ে থাকে। তাহলে আমরা যেমন ধরি হারকিউলিস সম্পর্কে আমরা জানি, জিউস এর গল্প শুনেছি আমরা, যে দ্য গডেস গড বা গডেসেসদের নাম আমরা শুনেছি। তাই এই যে মিথিক্যাল কাহিনীগুলো, যেগুলো অনেক পূর্ব থেকে হয়ে আসছে মৌখিকভাবে, কখনো রিটেন ওয়েতে, এবং এগুলোর কখনো কখনো জানা যায় যে এগুলোর আসলে বাস্তব ভিত্তি নেই, এইরকম আর কি ব্যাপারে যে স্টোরিগুলো থাকে তাকে আমরা বলে থাকি হচ্ছে পুরাণ কাহিনী। আমরা যদি একটু বাংলাতে একটু দেখি, what is myth in বাংলা। দেখো, মিথ বলতে এখানে শ্রুতি বোঝাচ্ছে, পুরা কথা বোঝাচ্ছে বা অতি কথা বোঝাচ্ছে, বা শ্রুতি। যাই হোক, আমরা এখানে মূল কথা হলো এই যে পুরাণ কাহিনী বা পুরা কথা বা অতি কথা আমরা বুঝবো, যেটা হচ্ছে আসলে বাস্তবতার বাইরে। এখানে আমরা দেখছি এখানে কিছু আছে, গূঢ় অর্থপূর্ণ কাহিনী, পৌরাণিক কথা, এই জাতীয় মিনিং রয়েছে আসলে মিথের। তাহলে মিথ বলতে আমরা এমন কিছু গল্প বা কাহিনীকে বুঝবো যেগুলো অনেক পূর্ব থেকে ঘটে আসছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে বলা হয়ে থাকে যেগুলোর কোনো বাস্তব ভিত্তি নেই বা মিথ্যা গল্প, এই জাতীয়। ওকে, চলো আমরা মূল বইয়ে চলে যাই। তো এখানে মিথ এবং যে লিটারেচার মানে সাহিত্য সম্পর্কে আমরা এখানে পড়তে যাচ্ছি। তো প্রথমে আমরা পড়বো হচ্ছে লেসন 1 থেকে বাংলার মুখ বলে যে কবিতা রয়েছে জীবনানন্দ দাশ লিখিত,
সেই জীবনানন্দ দাশের কবিতাটাকে ইংলিশে ট্রান্সলেট করা হয়েছিল। আমরা একটু দেখে আসি কার দ্বারা, বাই ফখরুল আলম। তিনি হচ্ছেন একজন ইংলিশের প্রফেসর। তিনি এটা, এই যে বাংলার মুখ আমি দেখিয়াছি, এই কবিতাটিকে ট্রান্সলেট করে তিনি নাম দেন বেঙ্গলস ফেস, এবং ওই কবিতাটারই আসলে এখানে ইংলিশ ট্রান্সলেশন আমরা পাবো। তাই কবিতাটি, ইংলিশ কবিতাটি পড়া শুরু করার আগে আমরা একটু চলে যাব আমাদের বাংলা কবিতাটি, যাতে আমরা ওখান থেকে পড়ে আসার পর এই কবিতাটি সহজেই বুঝতে পারি এবং থিম হিসাবে আমরা ধরতে পারি আসলে এখানে কি বর্ণনা করা হয়েছে বা কি বলা হচ্ছে। চলো ডিয়ার স্টুডেন্টস, আমরা আমাদের বাংলা কবিতাটি একটু পড়ে আসি। এই যে এই শীটে আমি তোমাদের জন্য বাংলা কবিতাটি কালেক্টেড করেছি। দেখো, বাংলার মুখ আমি দেখিয়াছি, জীবনানন্দ দাশ। আমরা কবি জীবনানন্দ দাশের কথা জানি এবং আমাদের পূর্বের ক্লাসগুলোতে তার বেশ কিছু প্রকৃতির সৌন্দর্য নিয়ে বা প্রকৃতির সৌন্দর্য যে বন্দনা নিয়ে অনেক কবিতা তিনি করে লিখেছেন। তার মধ্যে এটি একটি বিখ্যাত কবিতা এবং অনেকে আমরা জানি। তা চলো আমরা একটু কবিতাটি পড়ে ফেলি, ওকে, এবং বোঝার চেষ্টা করি এই কবিতাতে আসলে তিনি কি বর্ণনা করেছেন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তাহলে কি বলছেন তিনি? তিনি বাংলার মুখ মানে বাংলার এই সৌন্দর্য দেখেছেন, তাই তো তিনি পৃথিবীর আর কোথাও এই সৌন্দর্য খোঁজার জন্য যেতে চাচ্ছেন না। অর্থাৎ তিনি বলতে চাচ্ছেন যে বাংলা এত অপরূপ সৌন্দর্য নিয়ে আছে, অনন্য সৌন্দর্য নিয়ে আছে, যে সৌন্দর্য আর কোথাও গেলে পাওয়া যাবে না। আর যেহেতু পাওয়া যাবে না, তাই বাংলার মুখ দেখেই আমি আমার সারা জীবনটা কাটিয়ে দিতে চাই। আমি আর অন্য কোনো সৌন্দর্য খুঁজতে চাচ্ছি না বা চাই না। অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে চেয়ে দেখি ছাতার মতন বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। তার মানে অন্ধকারে জেগে, খুব ভোরের দিকে যখন সূর্য ওঠে না, অন্ধকার থাকে, তখন জেগে উঠে কবি যখন ডুমুরের গাছের দিকে চায়, সেখানে দেখেন ডুমুরের গাছের যে বড় বড় পাতা, সেই ছাতার মতন বড় পাতার নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আমরা জানি খুব ভোরে দোয়েল পাখি উঠে গান শুরু করে। তা সেই ভোরের দোয়েল পাখি যেন তিনি দেখতে পান যে পাতার নিচে চুপটি মেরে বসে আছে। তারপর তিনি যখন চোখ তুলে চারিদিকে তাকান, তখন কি দেখেন? চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম বট কাঁঠালের হিজলের অশ্বত্থের করে আছে চুপ। তার মানে চারিদিকে যখন কবি চোখ মেলে তাকান, তখন দেখেন জাম বট কাঁঠাল হিজল অশ্বত্থ বিভিন্ন গাছের যে স্তূপ, যেন একটা পাতা, সবুজ পাতায় যেন মনে হচ্ছে স্তূপ হয়ে আছে, এবং সকলে কেমন যেন চুপ করে আছে। হ্যাঁ, হইচই নেই, শান্ত পরিবেশ। আর এই পরিবেশ কবিকে, শান্ত যে স্নিগ্ধতা পরিবেশের, তা কবিকে ব্যাপকভাবে আকর্ষণ করে। তাই যেন তিনি আর শুয়ে থাকতে পারেন না, ঘুমিয়ে থাকতে পারেন না, তিনি সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ে। এছাড়াও কি বলছেন? ফণী মনসার ঝোপে সটি বনে তাহাদের ছায়া পড়িয়াছে। আর এই যে বড় বড় গাছের যে স্তূপ, সেই সকল গাছের যে ছায়া, তা যেন ফণী মনসার যে ঝোপ, সটি বন রয়েছে যে সকল ছোট ছোট ঝোপ, তাহাদের উপরে যেন এই বড় বড় গাছের ছায়া পড়েছে। মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখিয়াছিল। তাই বলছে, আমরা জানি চাঁদ সওদাগরের যে কথা কাহিনী আমরা জানি। চাঁদ সওদাগর ব্যবসার উদ্দেশ্যে যখন তিনি মধুকর ডিঙ্গা নিয়ে যাচ্ছিলেন, তখনই হয়তো তিনি চম্পার কাছে, যে চম্পা ফুল গাছ রয়েছে, এমনই হয়তো হিজল বট তমালের যে নীল ছায়ায় যে বাংলার যে একটা সুন্দর রূপ ধারণ করেছে, এই সৌন্দর্য যেন তিনিও দেখেছিলেন। তার মানে কবি বর্তমানের সাথে অতীতের যে সৌন্দর্য, কবি আজকের যে সৌন্দর্য অবলোকন করছেন, সেই সৌন্দর্য যেন হাজার হাজার বছর আগেও এমনই ছিল। যেন চাঁদ সওদাগর যখন ডিঙ্গি নৌকা নিয়ে, তার নৌকা নিয়ে যখন তিনি যাচ্ছিলেন, তিনি যেন নৌকা থেকেও বাংলার এই অপরূপ সৌন্দর্যকে অবলোকন করতে পেরেছিলেন। তার মানে বাংলার সৌন্দর্য কিন্তু পরিবর্তন হয়নি, বাংলা এখনো তার সেই যৌবনা সৌন্দর্য যেন এখনো ধরে রেখেছে।
আজকে হয়তো কবি যা দেখছে, আমরা হয়তো আজকে যা দেখছি তা হয়তো হাজার হাজার বছর পূর্বেও মানুষেরাও একই সৌন্দর্য অবলোকন করেছিল। একইভাবে কবি বলছে, বেহুলার একদিন গাঙ্গুরের জলে ভেলা নিয়ে কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না যখন মরিয়া গেছে নদীর চড়াই, সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট দেখেছিল হাই। তাহলে বেহুলা আমরা জানি, বেহুলা লক্ষিন্দরের কাহিনী। লক্ষিন্দর মারা গেলে বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে কি ভেলায় ভেসে স্বর্গের উদ্দেশ্যে যাত্রা করেছিল, যাতে সে তার স্বামীর প্রাণ ফিরে পায়। সেই ভেলা নিয়ে যখন যাচ্ছিল, আর যখন কৃষ্ণা দ্বাদশীর জ্যোৎস্না, যে চাঁদের আলো যখন নদীর চড়ায় মরিয়া গেছে বা ডুবে যাচ্ছে, চাঁদ যখন ডুবে যাচ্ছে, তখনই যেন সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ বট গাছ তিনিও যেন দেখেছিলেন, কে? বেহুলা। এছাড়াও শ্যামার নরম গান শুনেছিল। তাহলে শ্যামার নরম গান শুনেছিল। এভাবে আস্তে 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 চলতে চলতে একদিন অমরায় গিয়ে, অমরা মানে স্বর্গ, সে স্বর্গে গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সবাই, বাংলার নদী মাঠ ভাট ফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়ে। জানো, তার নাচ করার সময় যেমন তার ঘুঙুরের পায়ে যে সাউন্ড, যে সুন্দর তাল উঠে বা শব্দ তৈরি হয়, সেই ঘুঙুরের মতো যেন বাংলার নদী মাঠ ভাট ফুল সবাই যেন তার সাথেই কেঁদেছিল তার স্বামীর প্রাণের আর্তনাতে, হ্যাঁ, যাতে প্রাণ ফিরে পায় তার স্বামী। এইভাবে সে নেচে গেয়ে কেঁদে যে স্বর্গের দেবতাদের হুম আনন্দিত করে, তাদের যে আরতি তিনি জানিয়েছিলেন, তাদের কাছে যে আবেদন করেছিলেন, সে আবেদনের সাথে যেন বাংলার নদী মাঠ ঘাট সবকিছু যেন একসাথেই তার সাথে কেঁদেছিল। এটা আসলে বোঝানো হচ্ছে। তাহলে কবি সুন্দরভাবে বাংলার সৌন্দর্যকে তিনি তুলে ধরেছেন। বাংলার সৌন্দর্যের সাথে যে বাংলার প্রকৃতি যেন মানুষের ফিলিংসও যেন অনুভব করতে পারে, অর্থাৎ বাংলার সৌন্দর্য যেন বাংলার মানুষের হৃদয়ের সাথে সম্পর্কিত। ঠিক আছে, বাংলার মানুষ যখন দুঃখ পায়, প্রকৃতিও যেন তার দুঃখে দুঃখিত হয়। বাংলার মানুষ যখন আনন্দিত হয়, তখন যেন প্রকৃতিও তার আনন্দে আনন্দিত হয়। এভাবেই যেন বাংলার মানুষ প্রকৃতি সবকিছু এক হয়ে গেছে এবং এক অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। এবং সেই সৌন্দর্য আজকে আমরা যে অবলোকন করছি, শুধু আজকের জন্য নয়, বরং হাজার হাজার বছর আগে যে সকল মানুষ এই বাংলার মাটিতে পদচারণা করেছিল, তারাও যেন একই ধরনের সৌন্দর্য অবলোকন করেছিল। তা বাংলার মুখ আমি দেখিয়েছি। তাহলে এই কবিতার মূল যে বিষয়টা হলো তা বাংলার সৌন্দর্যকে তুলে ধরা। বাংলার সৌন্দর্যের প্রেমে পড়ে কবি যেন মোহিত হয়ে এভাবেই বাংলার সৌন্দর্যকে তার কবিতার মাধ্যম দিয়ে তুলে ধরেছেন। তা এবার আমরা চলো এই কবিতাটিকে ইংলিশে কিভাবে ফখরুল আলম প্রফেসর তিনি ট্রান্সলেট করেছেন এবং তুলে ধরেছেন বিশ্ব দরবারে, এখন আমরা সেটা একটু দেখতে যাব। তাহলে এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড যেগুলো পেয়েছি, গাঙ্গুরের জলে মানে হচ্ছে গঙ্গার নদীর পানি বলা হচ্ছে। তারপর হচ্ছে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায়, ছিন্ন খঞ্জনা মতো। ছিন্ন খঞ্জনা বলতে আমরা জানি যে এখানে এক ধরনের পাখিকেও বোঝাতে পারে অনেক সময়, যে পাখি সবসময় নেচে গিয়ে চলে, নাচ করে আর কি, মানে তার লেজটা সবসময় নেচে যায়। অথবা খঞ্জনা মানে আমরা জানি যে বাদ্যযন্ত্রকে বোঝাচ্ছে, সেটাও আমরা কিন্তু এখানে বুঝতে পারি। তবে আমরা ইংলিশ পড়তে গেলে আমরা বুঝতে পারবো আসলে কি বলা হচ্ছে এখানে। তা চলো আমরা একটু ইংলিশ কবিতাটা পড়ে নেই। So good students, here we are. I have seen Bengal's face. বাংলার মুখ আমি দেখিয়াছি। এই হচ্ছে কবিতাটির টাইটেল। এখানে যদিও বেঙ্গলস ফেস বাংলার মুখ বলা হয়েছে, কিন্তু মেইন কবিতাটি হচ্ছে কি, আই হ্যাভ সিন বেঙ্গলস ফেস, বাংলার মুখ আমি দেখিয়াছি। তাহলে আমরা পড়ে ফেলি, এখন আমরা সহজেই বুঝতে পারবো, বিকজ উই হ্যাভ অলরেডি read through the Bangla poem. Because I have seen Bengal's face, I will seek no more. অতএব বাংলার মুখ যেহেতু আমি দেখেছি, আমি আর দেখতে
চাই না, আমি আর এর চেয়ে বেশি সৌন্দর্য দেখতে চাই না। আই উইল সিক নো মোর, আমি আর বেশি কিছু দেখতে চাই না। কারণ দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট এনিথিং মোর বিউটিফুল টু শো মি। দেখো, বাংলা থেকে ইংলিশ করতে গেলে একটু ট্রান্সলেটগত একটু ভিন্নতা এসে গেছে। যদি আমরা লিটারাল মিনিং করতে যাই সেন্টেন্সের মিনিং অনুসারে, তাহলে কি হবে, বিশ্বের এর চেয়ে আর বেশি সৌন্দর্য নেই যা আমাকে সে দেখাতে পারে। তার মানে কি এরকম, তাহলে আমি বাংলার মুখ দেখেছি, তাই আমি এর চেয়ে বেশি সৌন্দর্য দেখতে চাই না, কারণ বিশ্বের এর চেয়ে বেশি সৌন্দর্য দেখানোর মতো, আমাকে দেখানোর মতো কিছু নেই। এই যে হ্যাজ নট এনিথিং, কিছুই নেই, মোর বিউটিফুল টু শো মি, মানে এর চেয়ে বেশি সুন্দর কোনো কিছু বিশ্বের কাছে নেই যা সে আমাকে দেখাতে পারে। কিন্তু আমরা বাংলা কবিতাটি পড়েছি কি, যে বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। তাহলে এইভাবে, তাহলে বিষয়টা একই, থিমেটিক্যালি একই, ট্রান্সলেট করতে একটু ভিন্ন হতে পারে। তো আমরা ইংলিশটাকে ইংলিশের মতো করে একটু পড়ে ফেলার চেষ্টা করব। ওয়েকিং আপ ইন দ্য ডার্কনেস, এই যে অন্ধকারে জেগে উঠে, গেজিং এট দ্য ফিগ ট্রি, ডুমুরের গাছের দিকে তাকিয়ে, তাই না, চেয়ে দেখি, কি দেখি, আই বিহোল্ড, আমি দেখি, তাহলে চেয়ে, যে গেজ এট মানে চেয়ে থাকা, তাহলে চেয়ে যখন আমি, তাহলে ডুমুরের গাছের দিকে চেয়ে, আই বিহোল্ড, আমি দেখি, ডন সোয়ালোজ, ভোরের যে দোয়েল পাখি, তাই তো, সোয়ালো মানে এখানে দোয়েল পাখিকে বোঝানো হচ্ছে, অতএব ভোরের দোয়েল পাখি কি করছে, রুস্টিং, বসে আছে, আন্ডার হিউজ আমব্রেলা লাইক লিভস, তাহলে হচ্ছে ছাতার মতো বিশাল পাতার নিচে ভোরের দোয়েল পাখি বসে আছে। আই লুক অ্যারাউন্ড মি, আর যখনই আমি আমার চারপাশে তাকাই, যখন চারিদিকে তাকাই, তখন আমি কি করি, অ্যান্ড ডিসকভার, দেখি, আ লিফি ডুম, পাতার স্তূপ, ডুম মানে কি, এখানে স্তূপ বোঝাচ্ছে, কিসের পাতা, জাম, কাঁঠাল, বট, হিজেল এন্ড অশ্বথ ট্রিজ, তার মানে এই সকল গাছের পাতার যে স্তূপ আমি দেখতে পাই। এবং সবাই কি আছে, এই যে অল এন্ড ডিসকভার আ লিফি ডুম অল ইন আ হাস, সবাই চুপ করে। তাহলে এখানে কি বলা হলো, এখানে যে অন্ধকারে জেগে উঠে ডুমুরের গাছে দেখি ছায়ার মতো বড় পাতাটির নিচে বসে আছে ভোরের দোয়েল পাখি। আর যখন আমি কি করি, চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ, জাম, বট, কাঁঠালের, হিজলের, অশ্বত্থের করে আছে স্তূপ, এই যে করে আছে চুপ আর কি, সরি, করে আছে চুপ মানে অল ইন আ হাস, হাস মানে কি, চুপ থাকা বা নীরব থাকা। এছাড়া বলা হচ্ছে শ্যাডোয়িং ক্লাম্পস অফ ক্যাকটাস এন্ড জিওডারি বুশেস, এবং শ্যাডোয়িং এবং ছায়া দান করছে, তার উপর ছায়া ফেলছে এই গাছগুলো, কার উপরে, মণি ফনসার যে ঝোপ রয়েছে, তাই না, যে হচ্ছে ফণি মনসার যে সকল ঝোপ রয়েছে। এছাড়া রয়েছে কি, সটিবন, যেটা বলে জিওডারি বুশেস, সটিবন, এই সটিবনে তাদের কি ফেলেছে, ছায়া ফেলেছে, কারা, এই সকল বড় বড় গাছগুলো। when long long ago, যখন কি অনেক দিন আগে, অনেক অনেক আগে, চাঁদ কেম ইন হিজ হানি কম্বোট, তার যে মধুকর নৌকায় করে চাঁদ সওদাগর এসেছিল, টু আ ব্লু হিজল বট তমাল শেড নিয়ার দ্য চম্পা, এই যে চম্পার নিকটে, চম্পার কাছে যেই সকল গাছ রয়েছে, নীল, বলছে কি নীল, তাই তো, নীল ছায়া যে সকল, হিজল, বট, তমাল যে শেড ছায়া রয়েছে, সেখানে সে এসেছিল যখন, তখনও কি, হি টু সাইটেড, তিনিও যেন দেখেছিলেন, বেঙ্গলস ইনকম্পারেবল বিউটি, ইনকম্পারেবল মানে কি, অতুলনীয়, তিনিও বাংলার এই অতুলনীয় সৌন্দর্যকে কিন্তু দেখেছিলেন। ওয়ান ডে এলাস ইন দ্য গাঙ্গুরি, হয়তো গাঙ্গুরের জলে একদিন, অন এ র্যাফট, ভেলাই করে ভাসতে ভাসতে, যখন অ্যাজ দ্য ওয়েনিং মুন স্যাঙ্ক অন দ্য রিভার স্যান্ড ব্যাংকস, যখন নদীর যে বালুময় তীর, তাই না, স্যান্ড ব্যাংকস মানে তীর বা নদীর চড়াই আর কি আমরা বলবো, যখন এই যে চাঁদ, হ্যাঁ, কৃষ্ণ দ্বাদশীর চাঁদ বলা হচ্ছে এখানে, ওয়েনিং মুন, মুন মানে কি, যেটা হচ্ছে আস্তে আস্তে অস্ত যাচ্ছে, এই চাঁদ যখন কি নদীর চড়াই মরিয়া গেল, মরিয়া যাওয়া মানে এখানে কি, চাঁদ ডুবে যাওয়া, মানে চাঁদ অস্ত যাওয়া বোঝাচ্ছে, যখন চাঁদ অস্ত গেল মানে যাচ্ছিল, বেহুলাও যেন দেখেছিল, স কাউন্টলেস অশ্বথ বটস বিসাইড গোল্ডেন রাইস ফিল্ডস, তিনি যেন সোনালী ধানের
মাঠের পাশে বা সোনালী ধানের পাশে অসংখ্য অশ্বত্থ গাছ তিনিও যেন দেখেছিলেন। and heard the thrusts of song, এবং তিনিও যেন সেখানে, এই যে থ্রাস্ট মানে হচ্ছে শ্যামা যে পাখি, সেই শ্যামা পাখিকে বোঝাচ্ছে, শ্যামা পাখির যে নরম গান তিনিও যেন শুনেছিলেন। আর এভাবেই তিনি যেন গাঙ্গুরির জলে ভাসতে ভাসতে এবং বাংলার প্রকৃতির সৌন্দর্য অবলোকন করতে করতে কি হলো, ওয়ান ডে অ্যারাইভিং ইন অমরা, অমরায় তিনি পৌঁছে গেলেন, হোয়ার গডস হেল্ড কোর্ট, যেখানে গডেরা বা দেবতারা কি করছিল, সভা করছিল, সেই সভাতে তিনি যেন পৌঁছে গেলেন। আর সেই সভাতে when she danced like a desolate wagtail, ছিন্ন খঞ্জনার মতো তিনিও যখন নাচ করছিলেন, ডান্স করছিলেন, ঠিক তখনই যেন বেঙ্গলস রিভার্স, ফিল্ডস, ফ্লাওয়ার্স, বাংলার নদী, মাঠ, ফুল সবকিছুই ওয়েল্ড, কেঁদেছিল, লাইক স্ট্রিংস অফ বেলস অন হার ফিট। তাহলে তার পায়ে যে ঘুঙ্গুর রয়েছে, এই যে স্ট্রিংস অফ বেলস মানে হচ্ছে ঘুঙ্গুর, নাচের সময় যে স্ট্রিং অফ বেলস গুলো পরা হয়ে থাকে তাকে ঘুঙ্গুর বলে, এবং নাচের সময় ঘুঙ্গুর বাজতে থাকে, যেন এই নদী, মাঠ, ফুল, বাংলার এই সব কিছুই যেন তার পায়ের ঘুঙ্গুরের তালে তালে ওয়েল্ড করেছিল। ওয়েল মানে কি, কেঁদেছিল। তাহলে এই হচ্ছে কবিতাটি। আশা করি তোমরা বাংলা কবিতার সাথে ইংরেজি কবিতাটি মিলিয়ে বুঝতে পেরেছো। এখানে আমরা বেশ কিছু ওয়ার্ড পেয়েছি। গেইজ অ্যাট মানে এক দৃষ্টে তাকিয়ে থাকা, বিহল্ড মানে দেখা, সোয়ালোস মানে এখানে দোয়েল পাখি বুঝবো, রুস্ট মানে যে চুপচাপ বসে থাকে বুঝবো। তারপরে হচ্ছে এখানে লিফি ডুম মানে হচ্ছে পাতার স্তূপ, এমনটা বোঝাচ্ছে। ক্যাকটাস মানে ফণি মনসাকে বুঝি আমরা। জিওডারি বলতে আমরা এখানে বুঝছি শটি বন, মানে জিওডারি বুশেসকে বোঝাচ্ছে। এছাড়া হাঁস মানে কি, চুপ থাকা। তারপরে হচ্ছে ইনকম্পারেবল মানে কি, অতুলনীয়। স্যান্ড ব্যাংক মানে বালুময় তীরকে বোঝাচ্ছে। ওয়েনিং মানে যেটা অস্ত তলে যাচ্ছে, মানে অস্ত যাচ্ছে, এমন প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ইউজ করা হয়েছে মুনকে মডিফাই করার জন্য। তারপর হচ্ছে কাউন্টলেস মানে অসংখ্য। থ্রাস্ট মানে হচ্ছে শ্যামা পাখিকে বোঝানো হচ্ছে। অমরা মানে এখানে স্বর্গকে বোঝানো হচ্ছে। আসলে এখানে এটা যেহেতু পৌরাণিক কাহিনী, যে চাঁদ সওদাগর বা হচ্ছে আমরা এখানে যে পেয়েছি বেহুলা, বেহুলা লক্ষীন্দ্রের কাহিনী আমরা শুনেছি, বলা হয়ে থাকে এটা কখনো সত্যিকর বা কখনো মিথ্যা বলা হয়ে থাকে, এটা আমরা পৌরাণিক কাহিনী বলে মনে করব। তারপর হচ্ছে ডিজলেট মানে কি হচ্ছে নিঃসঙ্গ, ছিন্ন, একাকী, এমনটা বোঝাচ্ছে। ওয়েকটেল মানে এক ধরনের পাখিকেও বোঝায়, বা এখানে খঞ্জনাকে বোঝানো হচ্ছে। আমরা ওয়েকটেলটা কি আমরা একটু দেখে নিই। চলো আমরা ইন্টারনেটে চলে যাই, সেখান থেকে আমরা দেখতে পাবো আর কি। ওয়েকটেল এক ধরনের যে পাখির কথা বলা হচ্ছে। এই যে পাখিটা যখন সে চলাচল করে, দেখুন সে কিন্তু সবসময় নাচতে থাকে। আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু বুঝতে পারবো। আমরা একটু ইউটিউব থেকে একটা ভিডিও দেখে নিই। এই যে দেখো, এই পাখিটা যখন চলছে তখন কিন্তু সবসময় তার লেজ কিন্তু নড়তেই আছে। হ্যাঁ, দেখো একটু, এই লেজটা কিন্তু সবসময় যেন ডান্স করছে। তো এইখানেই কবি কিন্তু সেই জিনিসটাকে রেফার করতে চেয়েছেন। ওয়েকটেল, ডান্স লাইক ওয়েকটেল, দেখো সবসময় যেন কেমন নাচতেই আছে। তো আমরা আশা করি দেখেছি। তা কবি এই জিনিসটাকে আসলে রেফার করতে চেয়েছেন। আমরা আবারও আমাদের মূল বইয়ে চলে যাই। তাহলে এখানে বলছে কি, এই যে শি ডান্স লাইক আ ডেজোলেট ওয়েকটেল, মানে নিঃসঙ্গ যে পাখি রয়েছে, সেই পাখি মতো করে সেও যেন ওই কোর্টে ডান্স করেছিল, এবং তার নাচের তালে তালে, তার ঘুঙ্গুরের তালে তালে যেন বাংলার নদী, মাঠ, ফুল সবাই যেন কেঁদেছিল। আর এই কেঁদে দেবতাদের কাছে যে আর্জি সে জানিয়েছিল, শেষ পর্যন্ত সে আর্জি কিন্তু পূরণ হয়েছিল। বিকজ দ্য বিউটি she represented before the gods by dancing, and the gods became so convinced that at last they returned or give back the life of her husband. তার স্বামীর যে মোটামুটি জীবন সেটাই কিন্তু ফিরিয়ে দিয়েছিল আর কি। সো ডিয়ার স্টুডেন্টস, চলো এবার আমরা একটু চলে যাই থিম রাইটিংটা কেমন হবে সেটা দেখার জন্য। আমরা যে শীটে লিখেছি সেই শীটটা একটু দেখে নিই। এই শীটে আমি তোমাদের জন্য থিমটা লিখেছি। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা কবিতাটি বুঝেছো, বাংলা এবং ইংরেজি উভয়ই।
এবং ওয়ার্ডগুলোকে শিখে নিয়েছো। এখন আমরা চেষ্টা করব এই কবিতাটির যে থিম, সেই থিমটাকে একটু আমাদের নিজের ভিতর থেকে ভাষাটাকে ব্যবহার করে লিখে ফেলি। তা আমি একটা লিখেছি তোমাদের জন্য, দিস ইজ জাস্ট অ্যান এক্সাম্পল অর মডেল। এটা আমি যেভাবে লিখেছি ঠিক সেইভাবে তোমরা তোমাদের নিজের ভাষায় নিজের মতো করে কিন্তু আরেকটি থিম লিখে প্র্যাকটিস করার চেষ্টা করবে। ওকে, তাহলে কি বলা হচ্ছে, দ্য এভারলাস্টিং অ্যান্ড ইনকম্পারেবল বিউটি অফ বাংলাদেশ হ্যাজ বিন আফেল্ড থিমেটিক্যালি ইন দিস পোয়েম। তাহলে এই কবিতাতে বাংলার যে চিরস্থায়ী সৌন্দর্য, চিরস্থায়ী কেমন হলো, কারণ হাজার হাজার বছর আগে বেহুলা, তারপরে হচ্ছে চাঁদ সওদাগর যে সৌন্দর্য অবলোকন করেছিল, সেই সৌন্দর্য যেন আমরা এখনো অবলোকন করছি, কারণ কবি নিজেও সেই সৌন্দর্য অবলোকন করেছেন। তাই বাংলার সৌন্দর্য হচ্ছে কি চিরস্থায়ী এন্ড ইনকম্পারেবল, এবং অতুলনীয় কেন বলা হচ্ছে, কারণ বাংলার সৌন্দর্য দেখে কবি কিন্তু আর অন্য কোনো দেশের সৌন্দর্য দেখতে চাচ্ছেন না, বা পৃথিবীর আর কোথায় সৌন্দর্য রয়েছে তা কিন্তু তিনি খুঁজতে যাচ্ছেন না। অতএব এটা হচ্ছে অতুলনীয় সৌন্দর্য। অতএব তিনি বলছে, কবি এই কবিতায় বাংলার এই দীর্ঘস্থায়ী এবং অনন্য সৌন্দর্যকে, অনুপম সৌন্দর্যকে থিমেটিক্যালি আসলে উপস্থাপন করেছেন। উইথ দ্য এনচ্যান্টিং বিউটি, আর এই যে আকর্ষণীয় সৌন্দর্য, এই সৌন্দর্যে কি হয়েছে, দ্য পয়েট হ্যাজ ফলেন ইন লাভ উইথ দ্য বিউটিফুল কান্ট্রি, এই দেশের যেন তিনি প্রেমে পড়ে গেছেন। এন্ড সো হি ডাজ নট উইশ টু গো এনিহোয়ার টু সার্চ ইট, অতএব এই সৌন্দর্য সন্ধানে তিনি আর কোথাও যেতে চান না। তারপর কি বলা হচ্ছে, হিয়ার দ্য পয়েট হ্যাজ পোর্ট্রেট দ্য গ্লোরিয়াস পাস্ট অফ বেঙ্গল, বাংলার যে গৌরবময় অতীত সেটাকে তিনি তুলে ধরেছেন। অ্যান্ড মিক্সড বেঙ্গলস বিউটি উইথ দ্য সরোস অফ পিপল, এবং এছাড়াও বাংলার সৌন্দর্যকে তিনি বাংলার মানুষের যে দুঃখ কষ্টের সাথে মিশিয়ে তিনি একাকার করে ফেলেছেন। তার মানে তিনি বলতে যাচ্ছেন, প্রকৃতি মানুষের দুঃখ আনন্দ সকল সময় যেন সঙ্গ দান করে। মানুষ দুঃখে থাকলে প্রকৃতি দুঃখের গভীরতায় মানুষের সাথে যেন সান্ত্বনা দান করে, একইভাবে মানুষের আনন্দে যেন প্রকৃতি আনন্দিত হয়ে ওঠে। অথবা এমনও হতে পারে যেমন প্রকৃতির সৌন্দর্যে একজন দুঃখিত মানুষও যেন আনন্দে আনন্দিত হয়ে ওঠে, এমন একটি বিষয় কবি এই কবিতার মাধ্যম দিয়ে বোঝাতে চেয়েছেন। সো আশা করি স্টুডেন্ট তোমরা থিমটি বুঝতে পেরেছো, এবং তোমরা বাসায় অবশ্যই প্র্যাকটিস করে নিবে এবং প্রস্তুত হয়ে থাকবে তোমাদের পরীক্ষার জন্য, কারণ দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টস ফ্রম ইয়োর টেক্সট বুক হুইচ ক্যান বি সেট অ্যাজ থিম রাইটিং for your final examination. So take preparation on this poem also. Okay students, no more today, but before finishing the class I have a request to you. If you are new to this channel, please subscribe to this channel and press the bell button beside it so that you can get instant notification whenever I upload any video class, a new video class or interesting video class. And if you have any problem to understand or if you have any queries to ask to me, you can contact over mobile phone. This is the phone number. You can write down your queries through email, or you can be connected with my Facebook group or Facebook pages so that you can get the notification or regular updates of new video classes on English language and literature. And you have already known that for these 4 targeted areas I am regularly uploading video classes. And dear students, as your students of HSC level, here are many video classes for you for your first paper, for your second paper. There are so many video classes here and I am regularly uploading new video classes. And I have already made many video classes on your English first paper textbook, and I am making the video classes according to your unit and lessons. And after reading all the passages, I will later discuss about questions on important lessons actually, or passages. I hope you are watching the video classes and enjoying them. Okay dear students, so thanks for being with me till the end of this video class. Best of luck. Stay at home, stay safe, and I wish to meet you again in the next class. Till then, peace be upon all of you. Bye.